Bismillahirrahmanirrahim. Honorable Facebook viewers, I would like to welcome you to be engaged with me on today's live. I would like to discuss present tenses tonight on live, and you can ask me questions. Tense is called the soul of English language. Without tense, without knowing the rules of tenses, we cannot make any sentences. So today I'll discuss present tenses. Tenses are primarily of three types: present tense, past tense, and future tense. But the discussion on tenses is very much long, so it is not possible to finish the discussion on tenses, all the tenses at one sitting. So I'll discuss only present tenses, and you can join with me on live, and you can ask me different questions regarding present tenses. Present tenses are four types: present indefinite tense, present continuous tense, present perfect tense, and the present perfect continuous tense. তো যাই হোক, আপনারা জানেন যে টেন্স ছাড়া আমাদের কোনো ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়, যেহেতু টেন্সকে ইংরেজি ভাষার আত্মা বলা হয়। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাই অনেকেই এই টেন্সের জটিলতা ভোগেন। আমি চেষ্টা করব এই টেন্সের জটিলতা থেকে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদেরকে মুক্ত করার জন্যে, যাতে তারা এই বাক্য রচনা, ইংরেজি বাক্য রচনার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনারা ইচ্ছে করলে আমাকে প্রশ্ন করতে পারেন এই ব্যাপারে, আমি চেষ্টা করব। আগে বলেছি যে আজকে আমি শুধু প্রেজেন্ট টেন্সের যে টেন্সগুলো, প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করব। তাই আপনারা এই ব্যাপারে প্রশ্ন করতে পারেন। যাই হোক, আপনারা জানেন যে ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। ইংরেজি আমাদের দেশে second language. English is the second language in our country. English is not a English is foreign language too, but English is mainly second language in our country, because English is used next to our Bangla mother language. বাংলা আমরা ব্যবহার করি, বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। জন্মসূত্রে এই ভাষায় আমরা উত্তরাধিকারী পেয়ে থাকি, কিন্তু পাশাপাশি আমরা ইংরেজিকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়ে থাকি, কারণ ইংরেজি আমাদের দেশে একটি কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, এবং ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন ক্লাস পর্যন্ত ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়। তাই এই ভাষা জানা আমাদের জন্যে অত্যন্ত জরুরি। আমার এই আজকের এই লাইভের মাধ্যমে যদি আপনাদের এক বিন্দু উপকার হয়, তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে। আর আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল, উপাধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, টাঙ্গাইল, এবং আমি ডট ইংলিশ ক্লাব ডিসি টাঙ্গাইলের প্রেসিডেন্ট। আমি এখন ডট ইংলিশ ক্লাব টাঙ্গাইল স্টুডিও থেকে আপনাদের সাথে লাইভে যোগ দিয়েছি। আমি এখন মূল আলোচনায় যাচ্ছি, যে টেন্স নিয়ে আলোচনা করতে চেয়েছি। যে আপনারা জানেন যে টেন্স শব্দটি প্রথমত এসেছে প্রাচীন ফ্রেঞ্চ
ল্যাঙ্গুয়েজ থেকে টেন্স, সেই বানানটা হলো TENS, টেন্স, TENS, টেন্স, সেটার অর্থ টাইম। এবং ল্যাটিন শব্দ টেম্পাস থেকেও এই টেন্স শব্দটি এসেছে এবং সেই টেম্পাস শব্দের অর্থ টাইম। তাহলে এই টেন্স সব টাইমই কি টেন্স? না, তা নয়। ক্রিয়ার সময়কে টেন্স বা কাল বলা হয়। কোনো কাজ কখন ঘটে, ঘটেছিল, ঘটবে, কতক্ষণ যাবৎ ঘটছে, এসব বোঝাতে যে সময় ব্যবহৃত হয় তাই হলো টেন্স। তাই আমরা সহজ যে সংজ্ঞাটা আমরা সবাই জানি সেটা হলো ক্রিয়ার সময়কেই টেন্স বা কাল বলা হয়। তো যাই হোক, প্রাথমিকভাবে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেটা সবাই জানি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আবার সব টেন্স, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করতে চাই। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার ব্যাপক। আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র, আমি ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, গ্রামার পড়েছি, আপনারাও পড়েছেন। তো যাই হোক, আমার সাবজেক্ট ইংলিশ। আমি ইংরেজিতে পড়াশোনা করে সেখানে দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার ব্যাপক ব্যবহার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি কোনো প্রকারের যদি বর্ণনামূলক কিছু লিখতে চাই বা বলতে চাই, যেমন প্যারাগ্রাফ, কোনো এসে, এগুলো যদি আমরা লিখতে চাই তাহলে বর্ণনামূলক, যেটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফস, ডেসক্রিপটিভ যে এসে, সেগুলো লিখতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। আর ন্যারেটিভ প্যারাগ্রাফ বা ন্যারেটিভ যদি কোনো এসে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পাস্ট টেন্সের সাহায্য নিতে হয়। এবং এক্সপোজিটরি যে প্যারাগ্রাফ বা এসে, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমরা যদি জগতের সব সেন্টেন্সকে, বইতে লেখা যে সেন্টেন্সগুলো, এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে প্রেজেন্ট টেন্সের ব্যবহারটাই বেশি, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার বেশি। তো যাই হোক, আমি সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যেতে চাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনডেফিনিট, অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট বর্তমান কাল। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনির্দিষ্ট বর্তমান কাল, যেটা সাধারণত যে কাজ বর্তমান সময়ে হয়ে থাকে বা হয়, এটা যে কাজ বর্তমান সময়ে নিষ্পন্ন হয় বা হয়ে থাকে, সেটা বোঝাতেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও আবার নানাভাবে বিভক্ত করা যায়, নানাভাবে আলোচনা করা যায়। যেহেতু ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, তাই এই যে আমরা ক্রিয়া বা কাজ করে থাকি, সেই ক্রিয়া বা কাজ একরকম নয়। তাই বাক্যের গঠনও একরকম হয় না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি একটু বিশ্লেষণ করে আলোচনা করি, যেমন করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার আছে হওয়া অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মালিকানা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোথাও কোনো কিছু আছে অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তে হয় অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কথা আছে অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয় অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম
আরও কিছু অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করা যেতে পারে। যেহেতু ক্রিয়াপদের ধরন একরকম নয়, আমরা যদি ভার্বের সংজ্ঞা নির্ধারণ করতে যাই তাহলে আমরা নিশ্চয়ই এভাবে বলবো যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। যেমন কোনো কিছু করা, আমি বই পড়ি, এই পড়াটা এক ধরনের ক্রিয়াপদ। হওয়া, যেমন আমি একজন ছাত্র, তাহলে এই যে হওয়া আর করা এক জিনিস নয়। তদ্রূপ কোনো কিছু আছে মালিকানা যদি বোঝায়, যেমন আমার একটি কলম আছে, এই আছে এবং আছে কথাটা শব্দটাও কিন্তু ক্রিয়াপদ। কিন্তু আছে, আমার একটি বই কলম আছে, আমি একটি বই পড়ি, আমি একজন ছাত্র, তো সেই আমি হই একজন ছাত্র। আমার একটি বই আছে, আমি বই পড়ি, এই পড়া, আছে এবং হই, এগুলো নিশ্চয়ই একরকম ক্রিয়াপদ নয়। তাই এগুলোকে যদি আলাদা আলাদা করে আমরা আলোচনা করি তাহলে টেন্সের যে জটিলতা সেটা আমার মনে হয় অনেকটা দূর হবে। যেমন করা অর্থে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করি, সেক্ষেত্রে ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে, যেমন এই টেন্স যদি আমরা চিনতে চাই, করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা চিনতে চাই তাহলে আমাদের একটা কৌশল আছে, সেটা সেই টেন্স চেনার। যেমন করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপ আমরা যেটা বলে থাকি গ্রামারের ভাষায়, বাংলা রূপ যেমন ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই, এ, অন্তস্থীয় অ, ও, ইস, আস, এন, আন ইত্যাদি ইত্যাদি যদি আমরা বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব যে সেটা করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন বোঝার স্বার্থে, আরও পরিষ্কার করে বোঝার স্বার্থে আমি দু একটা বাংলা বাক্য বলছি। যেমন আমি একটি বই পড়ি, পড়ি পর যোগ ই, পড়ি। তাহলে আমি বলেছি যে করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বাংলা রূপ হ্রস্ব ই, তাহলে পড়ি, লিখি, আমি সেখানে যাই, খাই, পাই, চাই, এরকম অসংখ্য বাংলা ক্রিয়াপদ আছে যেসব ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই আমরা লক্ষ্য করে থাকি। তারপর বলেছি এ যদি থাকে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে এ থাকলেও সেই করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে আসে, সে এ দেশকে ভালোবাসে, সে কাশে, সে হাসে, সে বসে, সে ঘেঁষে, এরকম অসংখ্য ক্রিয়াপদ আছে যেগুলোর শেষে আমরা এ দেখতে পাই। তারপর অন্তস্থীয় অর কথা বলেছি। ক্রিয়াপদের শেষে অন্তস্থীয় অ থাকলে তাহলে সেটা এই করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন যায়, খায়, পায়, চায়, এরকম যদি আমরা লক্ষ্য করি এইসব অনেক শব্দই পাওয়া যাবে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে অন্তস্থীয় অ আছে, এরকম অনেক পাওয়া যাবে। বিশেষ করে থার্ড পারসনের ক্ষেত্রে আমরা এই অন্তস্থীয় অ ব্যবহার করে থাকি। যেমন করিম যায়, তারা যায়, সে যায়,
সে চায়, তারা চায়, তারা পায়, এরকম থার্ড পারসন, সে সিঙ্গুলারই হোক আর প্লুরালি হোক, আমরা অন্তঃস্থীয় ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে ব্যবহার করে থাকি। তারপরে বলেছি যে ও, ক্রিয়াপদের শেষে ও থাকলে আমরা সেটাকে বুঝবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ও এটা তুমি যখন বলবো সেকেন্ড পারসন, তখন আমরা ওই ও ব্যবহার করে থাকি, যেমন যাও, চাও, তুমি বা তোমরা চাও, তোমরা পাও, তোমরা নাও, তোমরা খাও ইত্যাদি। যে ক্রিয়াপদ ও দিয়ে যে ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদ শেষ হয়, সেখানে আমরা সেটাকে এই করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করব। তারপর বলেছি ইস, আস, যেমন তুই যখন বলবো বাংলা বাক্যের কর্তা যদি আমরা তুই বলি, যে তুই করিস, তুই হাসিস, তুই দেশকে ভালোবাসিস, তুই আমাকে দেখে কাশিস, তুই সুখে ভাসিস, এই ইস তুই এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তদ্রূপ আশও ব্যবহার করে থাকি। তুই খাস, তুই যাস, তুই চাস ইত্যাদি ক্রিয়াপদ আরও যদি আমরা চেষ্টা করি খুঁজে পাবো, যার শেষে আস যে প্রত্যয় থাকে, সেটা আমরা দেখে বুঝবো সেটা করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর সম্মানী ব্যক্তিদের যেমন আমরা আপনি বলে থাকি, সেই আপনি যদি এই সর্বনামটি যদি ক্রিয়া বা বাক্য, বাংলা বাক্যের যদি কর্তা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি আসেন, আপনি বসেন, আপনারা হাসেন, আপনারা দেশকে ভালোবাসেন, এগুলো বলে থাকি। আবার আনও বলে থাকি, আপনি যান, আপনি চান, আপনি এটা পান, আপনি খান, আপনি নামাজ পড়ান, আপনি এটা হারান ইত্যাদি। এই আন বাংলা ক্রিয়াপদের শেষে আমরা দেখতে পাই। এরকম থাকলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো যাই হোক, আশা করি প্রিয় ফেসবুক দর্শক, আপনারা যারা এটা উপভোগ করছেন, আপনারা দেখছেন, যদি একটু খেয়াল করেন হয়তো আপনারা উপকৃত হতে পারেন। আপনারা সবাই টেন্স পড়েছেন, এখনও পড়ছেন, হয়তো পড়বেন। আমি আজকে আমার যে সুদীর্ঘ ছাত্র জীবন এবং শিক্ষকতার জীবনে, যেহেতু আমার সাবজেক্ট ইংরেজি, আমি এই বিষয়ে ঘাটাঘাটি করি, এটা আমার কর্তব্য কাজ। আমার অভিজ্ঞতা থেকে আমি আজ কিছু কথা বলছি টেন্স সম্পর্কে, আপনাদের উপকারে আসলে আমার আলোচনা সার্থক হবে। যাই হোক, সে তো বললাম কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা অর্থে বোঝা যাবে। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা আমি বলবো। বাংলা বাক্য আপনারা ইংরেজি বাক্য কীভাবে গঠন করবেন আপনারা সেটা জানেন, তবুও আমি আমার মতো করে বলার চেষ্টা করব। যে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। তো সাবজেক্ট বাক্যে যে কোনো কিছু করে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, সহজ কথা বলতে গেলে যে কোনো কিছু করে সেটাই সাবজেক্ট বা কর্তা। কর্তা যে করে সেই কর্তা। তো সেই আগে তাহলে ইংরেজি বাক্য বানাতে গেলে আগে আমাকে সাবজেক্ট লিখতে হবে। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাই
ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা জানি যে ভার্ব প্রাথমিকভাবে 3 রূপে বসে থাকে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, যদিও আরও 2টি রূপ আছে, এস ফর্ম এবং আইএনজি ফর্ম। তাহলে আমরা ভার্বের 5টি রূপ বলতে পারি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এস ফর্ম এবং আইএনজি ফর্ম। তো এগুলোর ব্যবহার নানান টেন্সে হয়ে থাকে। তো যাই হোক, প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্ট প্লাস ভি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সেই এক্সটেনশনের বাংলা অর্থ হলো বাড়তি অংশ বা বর্ধিতাংশ। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমি অসংখ্য ইংরেজি গ্রামারে দেখেছি যে টেন্সের যে গঠন প্রণালী, সেখানে অনেক গ্রামারিয়ান লিখে থাকেন সাবজেক্ট বিভিন্ন টেন্সের গঠন প্রণালীতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এই কথাটা পুরোপুরি সঠিক নয়। অবজেক্ট লেখা ঠিক নয়। এই জন্যেই ঠিক নয় বলছি যে জগতে সব বাক্যে অবজেক্ট থাকে না। অবজেক্ট অর্থ কর্ম। তাই অবজেক্ট যদি সব বাক্যে না থাকে, সব সেন্টেন্সে না থাকে, তাহলে আমি তো গঠন প্রণালীর ক্ষেত্রে এই কথাটা ঢালাওভাবে বলতে পারি না যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলতে পারি না। তাই এটাই বলা নিরাপদ যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর সেই এক্সটেনশনের মধ্যে অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে। তো প্রশ্ন জাগতে পারে যে তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্ট জিনিসগুলো কি? অবজেক্ট আপনারা জানেন যে বাংলা ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে ওই বাক্যে অবজেক্ট নেই, আছে কমপ্লিমেন্ট। তাহলে আমি ঢালাওভাবে বলতে পারি না যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ধরুন, আই গো টু কলেজ এভরিডে, তাহলে এই বাক্যে তো অবজেক্ট নেই, তাহলে কি আছে? আছে কমপ্লিমেন্ট। আমি যদি এখানে প্রশ্ন করি, আই গো টু কলেজ, আমি কাকে যাই, নিশ্চয়ই এর উত্তর নেই। আমি যদি বলি কি যাই, তাও উত্তর নেই, তাহলে এই বাক্যে অবজেক্ট নেই, বুঝতে হবে। তাই it would be better for us to say the construction or structure of present definite tense that subject plus V1 plus extension, not object. এক্সটেনশনের মধ্যে অবজেক্ট আসতে পারে বা কমপ্লিমেন্টও আসতে পারে। যাই হোক, যেটা বলছিলাম যে বাংলা রূপ করা অর্থে আমি যেগুলো উল্লেখ করেছি তার কিছু উদাহরণ আমি এখন দেব এর ইংরেজি সহ। যেমন আমি প্রতিদিন কোরআন শরীফ পড়ি। আমি প্রতিদিন কোরআন পড়ি, তাহলে এখানে সাবজেক্ট হলো আমি, তাহলে আমির ইংরেজি হলো আই। আর এখানে আমি প্রতিদিন কোরআন পড়ি, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটি, কোন শব্দ দ্বারা ক্রিয়াপদ বা কাজ বোঝায়? পড়ি দ্বারা কাজ বোঝায়। তাহলে পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি হলো রিড। তাহলে গঠন প্রণালী বলেছি সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে, আই কি পড়ি? কোরআন পড়া। তাহলে ক্রিয়াপদ দিতে হবে, তারপর ক্রিয়াপদ কি? পড়া। পড়া ইংরেজি কি? রিড। আর রিডের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে আই রিড। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম পর্যন্ত এসেছি। তাহলে এরপর কি আছে? এক্সটেনশন, বর্ধিতাংশ, বাকি অংশ। এই বাকি অংশের মধ্যে কি আছে? কোরআন এবং প্রতিদিন। তাহলে কোরআন এবং প্রতিদিন হলো বাড়তি অংশ।
কারণ একটি বাক্যের ইংরেজি বাক্যের প্রধান অংশ হলো সাবজেক্ট এবং ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত হলো মূল, আর এর পরে যেগুলো উল্লেখ করা হয় সেগুলো হলো বাড়তি অংশ, যেগুলো এই বাক্যকে সুন্দর করার জন্য ব্যবহৃত হয়। যেমন আই রিড দ্য কোরআন এভরিডে। তাহলে আই রিড দ্য কোরআন এভরিডে, এই আই সাবজেক্ট, রিড ভার্ব, আর দ্য কোরআন এভরিডে ওই শব্দগুলো এক্সটেনশন বা বাড়তি অংশ। তো যাই হোক, তারপরে যদি বলি যে অন্তস্থীয় অ দিয়ে যদি বলি যে তারা প্রতিদিন বাজারে যায়, তাহলে কি হবে? দে গো টু বাজার এভরিডে, দে গো টু বাজার এভরিডে। তো এভাবে আমরা উদাহরণ দিতে পারি। আমরা দেশকে ভালোবাসি, উই লাভ দ্য কান্ট্রি। আমরা মা বাবাকে শ্রদ্ধা করি, উই রেসপেক্ট দ্য প্যারেন্টস। আমরা প্রধানমন্ত্রীকে ভালোবাসি, উই লাভ দ্য প্রাইম মিনিস্টার। আমরা দেশের জন্যে কাজ করি, উই ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। আমরা নদীতে মাছ ধরি, উই ক্যাচ ফিশ ইন দ্য রিভার। কৃষকেরা মাঠে কাজ করেন, দ্য ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তো এভাবে অনেক বাক্য বানানো যায়। আপনারা আশা করি এগুলো বানানোর চেষ্টা করবেন। তো এখানে পার্সন, যে আমরা জানি যে পার্সন 3 প্রকারের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি আমরা বাচক যে শব্দ, যে পার্সন, আমি আমরা বাচক যে শব্দগুলো সেগুলো ফার্স্ট পার্সন, আর তুমি তোমরা বাচক যে শব্দগুলো সেগুলো সেকেন্ড পার্সন, আর আমি আমরা তুমি তোমরা ছাড়া ভাবে আছে যারা থার্ড পার্সন তারা। তাহলে আমি আমরা তুমি তোমরা ছাড়া যত পার্সন আছে সবই হলো থার্ড পার্সন। আবার সেই পার্সনগুলো আবার নাম্বারের দিক দিয়ে 2 প্রকারের। আমরা জানি নাম্বার 2 প্রকারের, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার দ্বারা একক সংখ্যামূলক যে ধারণা পাওয়া যায়, যার দ্বারা একটি বা একজন বোঝায়, সেরকম ব্যক্তি বা বস্তুকে আমরা সিঙ্গুলার নাম্বার বলে থাকি। আর একের অধিক বোঝালেই প্লুরাল বহু বচন। যেমন সিঙ্গেল থেকে সিঙ্গুলার এসেছে, তদ্রূপ পলি মানে বহু, সেই পলি থেকে প্লুরাল বহু বচন এসেছে। তো যদি সাবজেক্ট, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, তাহলে এই ভার্বের সাথে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো সেই এস বা ইএস যুক্ত হবে। তাহলে এটা একটা বাড়তি জিনিস। আমরা অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি না, কিন্তু যখনই থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলেও, সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বারও হয়, তবুও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। শর্ত হলো সাবজেক্ট হতে হবে প্রথমত থার্ড পার্সন, দ্বিতীয়ত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটাও অনেক চেনা জানা কথাবার্তা। তো আমি এখানে একটু বিস্তারিত বলতে চাই যে এস বা ইএস যে বলা হলো, তার মানে কি যে এস ভার্বের শেষে এস বসালেও চলে, এসের জায়গায় ইএস বসালেও চলে না। এস এক ধরনের ভার্বের শেষে বসে, ইএস আরেক ধরনের ভার্বের শেষে বসে। তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে কী ধরনের ভার্ব ব্যবহৃত হলে সেসব ভার্বের শেষে ইএস যুক্ত হয়। যেমন কোনো যেসব ভার্বের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স,
ও ইত্যাদি থাকে, সেসব ভার্বের শেষে ইএস যুক্ত হয়। যেমন এস, যেসব আমি আবার বলছি, যেসব ভার্বের শেষে এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, ও ইত্যাদি লেটার বা লেটারগুলো থাকে যেসব ভার্বের শেষে, সেসব ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করে থাকি। যেমন যদি আমরা বলি যে যেমন ফিনিশ, ফিনিশ শব্দটা ভার্বটা যদি ব্যবহার করি, ফিনিশ ভার্বটার শেষে আমরা এসএস দেখতে পাই। যদি এভাবে বাক্য বানাই যে করিম বেলা ডোবার পূর্বে কাজ শেষ করে থাকে বা কাজ শেষ করে, করিম বেলা ডোবার পূর্বেই কাজটি শেষ করে বা সম্পন্ন করে, তাহলে করিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে এই ফিনিশের সাথে ইএস যুক্ত হবে। তাহলে বাক্যটা এরকম হবে যে করিম ফিনিশেস দ্য ওয়ার্ক বিফোর সানসেট। বেলা ডোবার পূর্বেই করিম কাজটি শেষ করে। করিম ফিনিশেস দ্য ওয়ার্ক বিফোর দ্য সানসেট। ফিনিশ, FINISH, ফিনিশ। সেই তাহলে ফিনিশ SH থাকায়, ফিনিশ শব্দটির শেষে SH থাকায় ইএস যুক্ত হবে। করিম ফিনিশেস দ্য ওয়ার্ক বিফোর দ্য সানসেট। তদ্রূপ যদি যেমন এক্স দিয়ে যদি কোনো ভার্বের শেষে এক্স থাকে, তাহলে বলেছি ইএস যুক্ত হয় এক্স। যেমন বক্স আমরা জানি, বক্স মানে বাক্স, কিন্তু বক্স মানে আবার ঘুষি মারা হয়। যেমন সে আমার নাকের উপর ঘুষি মারে, তাহলে হি বক্সেস ওভার মাই নোজ। হি বক্সেস ওভার মাই নোজ। তাহলে বক্স ভার্ব হয়, তখন এর অর্থ হয় ঘুষি মারা। তেমনি যদি বলি যে কোনো ভার্বের শেষে ডাবল এস বা এসএস, যেমন মিস যদি বলি MISS, মিস নাউনও হয়। যেমন মিস কোনো অবিবাহিতা নারীকে আমরা মিস বলে সম্বোধন করি। আবার মিস কিন্তু ভার্বও হয়। যেমন আমরা প্রায়শই বলে থাকি কাউকে অনেকদিন পর দেখলে যে আমি তো তোকে মিস করি। যে মিস শব্দটির অর্থ হলো কারোর অভাব অনুভব করা। অনেকে আমরা এই মিস শব্দটা ব্যবহার করে থাকি, কিন্তু মিসের প্রকৃত বাংলা অর্থ আমরা অনেকেই হয়তো জানি না। যেমন আমি তোমাকে মিস করি, এর মিসটা তো ইংরেজি শব্দ, এটার প্রকৃত বাংলা হলো যে কারোর অভাব অনুভব করা। মিস অর্থ কারোর অভাব অনুভব করা। তাহলে আই মিস ইউ, আমি তোমার অভাব অনুভব করি। তদ্রূপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এরকম হবে যে হি মিসেস ইউ। হি মিসেস ইউ মানে সে তোমার অভাব অনুভব করে, এরকম। তো যাই হোক, যেমন আমাদের অনেক পরিচিত বর্ণ ও, কোনো ভার্বের শেষে যদি ও থাকে আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ইএস যুক্ত হয়। যেমন ডুর সাথে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডুর সাথে ইএস যোগ করে ডাজ করি। যেমন সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক। তারপর সে নিয়মিত কলেজে যায়। যাওয়া ইংরেজি আমরা জানি গো, আর গো লিখতে তো শেষে ও হয়, তাহলে নিয়ম অনুযায়ী ইএস যুক্ত হবে। হি গোস টু
কলেজ রেগুলারলি, সে নিয়মিত কলেজে যায়, হি গোস টু কলেজ রেগুলারলি। তো যাই হোক, এটা গেল ইএস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে যে ইএস যুক্ত হয় সেটার কথা বললাম। আবার কিছু ক্রিয়াপদ আছে ইংরেজিতে, যেসব ক্রিয়াপদ বা ভার্বের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসোন্যান্ট থাকে তাদের হিসেবটা আলাদা। যেমন কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে কনসোন্যান্ট থাকে, তাহলে সেই ওয়াই তুলে দিয়ে আই বসাতে হবে এবং ইএস যোগ করতে হবে। আমি আবারও বলছি নিয়মটা, যে কোনো ভার্বের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেই ওয়াই উঠে গিয়ে আই বসবে এবং ইএস যুক্ত হবে। You'll have to remember this, that if any word ends with consonant and y, we will have to replace y with I, and then we'll have to add yes. Examples: carry, carry, carry. আমরা যদি এরকম বাংলা বাক্য বানাই যে রুবি প্রতিদিন একটি ছাতা বহন করে, রুবি প্রতিদিন একটি ছাতা বহন করে, তাহলে রুবি এখানে সাবজেক্ট, বহন করে ইংরেজি আমরা জানি ক্যারি, আর ক্যারি বানান জানি CAR আর ওয়াই, ক্যারি ওয়াইয়ের আগে আর অর্থাৎ কনসোন্যান্ট, তাই এখানে ওয়াই উঠে গিয়ে আই বসবে এবং ইএস যুক্ত হবে। তাহলে রুবি ক্যারিজ অ্যান আমব্রেলা এভরিডে, রুবি প্রতিদিন একটি ছাতা বহন করে, রুবি ক্যারিজ অ্যান আমব্রেলা এভরিডে। তারপরে এর অসংখ্য শব্দ আছে, যেসব শব্দে ভার্ব আছে যে ভার্বের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসোন্যান্ট থাকে। যেমন আরও বলছি, আরও কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ফ্লাই, ফ্লাই মানে ওড়া। যদি বলি পাখিটি আকাশে ওড়ে, তো পাখিটি এখানে পাখিগুলো বলছি না, পাখিটি একটি পাখি বোঝায়, তার মানে থার্ড পারসন। আর পাখিটি তো অবশ্যই আমি এবং তুমির মধ্যে পড়ে না, পাখিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অবশ্যই ভার্বের সাথে ইএস যুক্ত করতে হবে সেই ফর্মুলায়। আর এখানে আমরা দেখছি যে ওরা ইংরেজি ফ্লাই, আর ফ্লাই ওয়াইয়ের আগে কনসোন্যান্ট এল আছে, তাই এখানে ওয়াই উঠে গাই হবে এবং ইএস যুক্ত হবে। যেমন দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, পাখিটি আকাশে ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। কিন্তু এখানে যদি এই সিঙ্গুলারের জায়গায় প্লুরাল করি, সিঙ্গুলারের জায়গায় যদি আমি প্লুরাল সাবজেক্ট দিই, যেমন পাখিগুলো যদি বলি, তাহলে এই এস বাই এস যুক্ত করার দরকার পড়বে না। যেমন পাখিগুলো আকাশে ওড়ে, তখন কিন্তু ফ্লাইজ হবে না, তখন হবে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে থার্ড পারসন হলেই হবে না, থার্ড পারসন সিঙ্গুলার হলে তবে এই নিয়ম প্রযোজ্য যে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, সেটা যেটা বলছিলাম। যেমন সে মাছ রোদে শুকায়, সে রোদে মাছ শুকায়, তাহলে শুকানো ইংরেজি আমরা জানি ড্রাই, তাহলে DRY, ওয়াইয়ের আগে আর আছে অর্থাৎ কনসোন্যান্ট আছে, তাহলে এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তাহলে ওই নিয়মটি প্রযোজ্য হবে। যেমন সে রুবি রোদে মাছ শুকায়, তাহলে রুবি ড্রাইজ ফিশ ইন দ্য সান, রোদে ইন দ্য সান। যদি আমরা অন্য কোনো বাক্য বলি যে বৃষ্টিতে, ইন দ্য রেন, এটা বলতে হবে ইন দ্য সান, ইন দ্য রেন। তো যাই হোক, এরকম আছে প্লাই, PLY, প্লাই, প্লাই হলো চলা, যেমন যানবাহন চলা, গাড়িটি রাস্তায় চলে বা গাড়িটি রাস্তায় চলে, দ্য কার প্লাইজ
on the road, on the road. Road, way, এই ক্ষেত্রে প্রিপোজিশন অন বসে, অন দ্য রোড, অন দ্য ওয়ে। কিন্তু স্ট্রিটের ক্ষেত্রে ইন বসে, ইন দ্য স্ট্রিট। যাই হোক, আশা করি আপনারা খেয়াল রাখবেন। প্রিপোজিশনের ব্যবহার একটু ঝামেলার, জটিল, অনেকটা মুখস্থ করতে হয়। তাই রোড এবং ওয়ের ক্ষেত্রে আমাদেরকে অন দ্য রোড, অন দ্য ওয়ে, ইন দ্য স্ট্রিট এগুলো ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই যে ওয়াই, কোনো ভার্ব, ইফ এনি ভার্ব এন্ডস ইন ওয়াই, and if we find any vowel before that y, we will have to add only s, not ies, only s. অর্থাৎ কোনো ভার্বের শেষে ওয়াই থাকলেও যদি তার পূর্বে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, তাহলে সেক্ষেত্রে শুধু এস যুক্ত করতে হবে। এসব ভার্বের সংখ্যা খুবই কম, যেমন পে, PAY, পে। এই পে ওয়াইয়ের পূর্বে কিন্তু ভাওয়েল আছে, এ আছে, এ একটা ভাওয়েল আমরা জানি। তাহলে এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি, তাহলে শুধু এস যুক্ত করতে হবে। যেমন সে সে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে। সে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে। পরিশোধ করা আমরা জানি পে। তাহলে PAY, ওয়াই আছে কিন্তু তার পূর্বে কনসোনেন্ট না থেকে সেখানে ভাওয়েল আছে, তাই এখানে শুধু এস হবে। যেমন হি পেজ দ্য ইলেকট্রিসিটি বিল রেগুলারলি। সে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে, নিয়মিত, রেগুলারলি। হি পেজ দ্য ইলেকট্রিসিটি বিল রেগুলারলি। এখানে শুধু এস যুক্ত হবে, PAYS, পেজ। তারপর আছে যেমন লে, LAY, লে। লে মানে স্থাপন করা, লে মানে আবার ডিম পাড়া হয়। তাহলে যদি আমরা একটা ইংরেজি, এটা বাংলা বাক্য প্রথম বলি যে মুরগিটি ডিম পাড়ে, বা মুরগিটি ডিম দেয়, তো আমরা জানি ডিম দেওয়া ইংরেজি বা ডিম পাড়া ইংরেজি হলো লে। তাহলে LAY থাকায় শুধু এস যুক্ত হবে, যেহেতু ওয়াই পূর্বে ভাওয়েল আছে। LAY, লে। দ্য হেন লেজ এগস। দ্য হেন লেজ এগস অর অ্যান এগ। হয় এগস প্লুরাল দিতে হবে অথবা অ্যান এগ দিতে হবে। আর্টিকেলের ব্যাপারে একটু বলি, কেন বাংলায় তো একটি বা গুলো বললাম না, যে মুরগিটি ডিম, একটি ডিম পারে, মুরগিটি ডিমগুলো পারে, তা কিন্তু বলিনি। এরপরও ইংরেজি বাক্যে আমাকে হয় প্লুরাল ব্যবহার করতে হচ্ছে অথবা এ বা অ্যান ব্যবহার করতে হচ্ছে, আর্টিকেলের ব্যবহার করতে হচ্ছে। এটা ইংরেজি ভাষার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগতভাবে ইংরেজি বাংলার চেয়ে আলাদা। তাই ইংরেজি বাংলায় আমরা একজন বা গুলিগুলো ক্ষেত্র বিশেষে ব্যবহার না করলেও ইংরেজি করার ক্ষেত্রে আর্টিকেল বা প্লুরাল ফর্ম আমাদের ব্যবহার করতে হয়। যেটা আমি বলছিলাম যে মুরগিটি ডিম পারে, আমি কিন্তু কটি ডিম পারে তা বলছি না, একটি ডিম বা ডিমগুলো বলছি না। এরপরও আমাকে ইংরেজি করতে হবে এভাবে যে দ্য হেন লেজ অ্যান এগ, অথবা দ্য হেন লেজ এগস। আশা করি আপনারা বুঝতে পারছেন, খেয়াল করছেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তেমনি যেমন প্লে, প্লে খুব পরিচিত ইংরেজি শব্দ, ভেরি নোন ওয়ার্ড ইন ইংলিশ, প্লে, PLAY।
যদি বলি যে করিম মাঠে বল খেলে, তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খেলা ইংরেজি প্লে, কি খেলে, ফুটবল খেলে, কোথায় খেলে, মাঠে খেলে, তাহলে এটার ইংরেজি হবে করিম প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে প্লেজ এই ভার্বের শেষে ওয়াই থাকা সত্ত্বেও ওয়াই উঠে যাবে না, ওয়াই উঠে গিয়ে আই হবে না, কারণ ওয়াইয়ের পূর্বে ভাওয়েল আছে, তাই শুধু প্লের সাথে এস যুক্ত করতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তো করিম প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড। তো যাই হোক, এ গেল ইয়েস। তারপরে কোনো ভার্বের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে এবং ভার্বের শেষে ওয়াই এবং তার পূর্বে ভাওয়েল থাকলে কী ধরনের এস বা ইয়েস কী বসবে সে বিষয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম। আশা করি আপনারা মনে রাখবেন। আর অন্যান্য বাকি সব ভার্বের সাথে শুধু এস যুক্ত করতে হবে। যেমন সে সকালে মাছ দিয়ে ভাত খায়, সে সকালে মাছ দিয়ে ভাত খায়, তাহলে সে হি, এখানে ভার্ব হলো খাওয়া। খাওয়া ইংরেজি ইট আমরা জানি। ইটের শেষে তো ওয়াই নেই, ইটের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, ও এগুলো নেই, অতএব ইএস হবে না। তাহলে কী হবে? শুধু এস হবে। হি মানে সে সকালে মাছ দিয়ে ভাত খায়। হি ইটস রাইস উইথ fish curry. He eats rice with fish curry in the morning. সে সকালে মাছ দিয়ে ভাত খায়। আমি লাইভে আছি, সে সকালে মাছ দিয়ে ভাত খায়। He eats rice with fish curry in the morning. এখানে শুধু ফিশ বলা ঠিক হবে না, কারণ ফিশ দ্বারা কাঁচা মাছও বোঝায়। তাই যদি বাংলায় বলি মাছ দিয়ে ভাত খায়, এর মাছও তো কাঁচা মাছ, রান্না করা মাছও হতে পারে। তবে বাংলায় আমরা যখন মাছ দিয়ে ভাত খাওয়া বুঝাই তখন মাছের তরকারি বুঝাই, রান্না করা মাছই বুঝাই। কিন্তু ইংরেজিতে শুধু ফিশ ব্যবহার করলে শুধু মাছ বোঝায়, মাছের তরকারি বোঝায় না। তাই ফিশের সাথে কারি মানে তরকারি, অর্থাৎ মাছের তরকারি দিয়ে ভাত খায়। ইটস রাইস উইথ ফিশ কারি ইন দ্য মর্নিং। আশা করি আপনারা বিষয়টা লক্ষ্য করবেন। তো আমি এই বিশেষ করে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে এস বাই এসের যে ব্যবহার, প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে ইংরেজি ভাষায় এই এস বাই এসের ব্যবহার ব্যাপক। আমরা যখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়তাম, সবেমাত্র ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, তখন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতেন যে তোমরা যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে ভালো রেজাল্ট করতে চাও এবং কর্মজীবনেও ভালো করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এস বাই এসের ব্যবহারটা ভালো করে শিখতে হবে। তখন আমাদের কাছে এগুলো হাস্যকর মনে হতো যে এ আবার কি, এস বাই এস, এটা কি, এটা বিশেষ করে উল্লেখ করার কি আছে। কিন্তু যখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়লাম, পড়ে যখন দেখলাম যে ধরতে গেলে যে ইংরেজিতে যত বই লেখা আছে, যত বাক্য লেখা আছে পৃথিবীতে, তার মধ্যে অন্তত 3 ভাগের 1 ভাগ বাক্যই এই এস বাই বাক্যের যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা। তাহলে আমরা এস বাই এসের ব্যবহার সঠিকভাবে না জানা ছাড়া আমরা কখনোই ইংরেজিতে ভালো করার আশা করতে পারি না। উই ক্যান ডু গুড or better in English language without knowing the correct rules of
yes or yes. We must be careful of using yes or yes in present indefinite tense when the subject is third person singular number. তো যাই হোক, আবার এগুলো যদি আমরা নেগেটিভ করতে চাই, তারও কিছু নিয়মকানুন আছে। আবার ইন্টারোগেটিভ করতে চাই, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তারও কিছু নিয়ম আছে। আমি সংক্ষেপে সেগুলো আপনাদেরকে বলতে চাই। যেমন আমরা যদি কর অর্থে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, যেটার গঠন প্রণালী আগেই বলেছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, এখানে কিন্তু অ্যামিজান নেই, এখানে হ্যাভ হ্যাজ নেই, শুধু ভার্বের অর্ডিনারি ভার্ব আছে, এখানে হ্যাভ হ্যাজ অ্যামিজান নেই। তাই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো প্রকারের হেল্পিং ভার্ব নেই, গঠন করার সময় কোনো হেল্পিং ভার্বের ব্যবহার করা হয় না, তাই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে বাইরে থেকে ডু ডাজ ধার করে আনতে হবে, ডু ডাজ ধার করে আনতে হবে। আর এখানেও ঠিক এস বাই এসের বিষয়। আমরা জানি ডুর সাথে ইয়েস যুক্ত করে, ডুর সাথে ইয়েস যুক্ত করে কারণ হলো যে ডু লিখতে আমাদেরকে ও ব্যবহার করতে হয়, ডুর বানান এই জন্য যুক্ত হয়। Hello, Mr. Masudul Rahman Tuhin, how are you? Hello, Facebook listener, viewers. My dearest friend, Mr. Masudul Rahman Tuhin, professor in the Department of Philosophy at Major General Mahmoud Hassan Adarsh College, has just joined me on Facebook Live. You can see him on video. Hello, Mr. Masuduran Tuhin. Would you like to ask me any question? Yes, you can say your teacher says you should know the rules of S by ES or ES. And I would like to ask you a question. In a making sentence, you can use only S by ES, or you can use another words, singular, plural, you can use S by ES. And which one? Of course. Thank you, Mr. Masuduran Tuhin, for your nice question. I have already discussed that matter. Subject here, subject is a factor. If the subject is third person singular number, only then we can use S or ES, add S or ES to main verb of the sentence when it is present indefinite tense. I have already discussed. You have raised a very vital question which should be discussed. I have already discussed. S or yes, we can see another use, singular, plural. In this case, we can use S, yes, also. Yes, subject when subject third person, maybe the subject third person plural number. When subject may be third person, but we'll have to look at the subject, either it is singular or plural. If the subject is plural form, is in plural form, we need not add any S or ES. When subject will be third person singular, we will have to add S or ES, not in the case of plural. I hope you are satisfied with my. I hope you are satisfied with my answer. Are you satisfied? Yes. Thank you, sir, for joining. Do you have any more question? Okay. I was discussing affirmative, negative, and if you want to turn
the sentences in present indefinite tense, you will have to use do or does. Do or does, as we don't find any do or does in the formation of present indefinite tense. We will have to borrow অর্থাৎ ধার করতে হবে নেগেটিভ করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বাইরে থেকে ডু বা ডাজ ধার করতে হবে। এখন প্রশ্ন হলো ডু কার ক্ষেত্রে বসে, ডাজ কার ক্ষেত্রে বসে? একই ব্যাপার, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার করতে হবে। যেহেতু ডুর সাথে ইয়েস যুক্ত করে ডাজ হয়, তাই আমরা আগেই জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। কিন্তু এখানে হেল্পিং ভার্ব হিসেবে বাইরে থেকে ডাজ আসবে, তাই ডাজের সাথে আমাদের এস বা ইয়েস যুক্ত করতে হবে, অর্থাৎ ইয়েস যুক্ত করতে হবে। যেহেতু ডু এর শেষে ও আছে, তাই নিয়ম অনুযায়ী ডাজ ব্যবহৃত হবে। তাই আমরা ডাজ ব্যবহার করব। যেমন সে সে সকালে ঘুম থেকে ওঠে না। সে সকালে ঘুম থেকে ওঠে, he gets up in the morning. He gets up in the morning. সে সকালে ঘুম থেকে ওঠে। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে তো he gets up in the morning, এই বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই বাইরে থেকে ডু বা ডাজ আনতে হবে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে বাইরে থেকে ডাজ আনতে হবে। আর ডাজ ব্যবহার করলে আপনাদের প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে ডাজ ব্যবহার করলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। তাই সে সকালে ঘুম থেকে ওঠে না যদি বলি, তাহলে ইংরেজিটা হবে হি ডাজ নট গেট আপ ইন দ্য মর্নিং। He does not get up in the morning. When he does not get up in the morning. যেহেতু ডাজ ব্যবহার করেছি তাই গেটস হবে না, গেট বুঝতে পেরেছেন। আর এই থার্ড পারসন সিঙ্গুলার বাদে আর সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডু ব্যবহার করতে হবে। যেমন আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা তাদেরকে ঘৃণা করি না। তাইলে আমরা তাদেরকে ঘৃণা করি যদি বলি তাহলে হবে উই হেট দেম। আর এটাকে যদি নেগেটিভ করি তাহলে আমরা ঘৃণা করি না, আমরা তাদেরকে ঘৃণা করি না, উই ডু নট ডাজ হবে না। এগুলোকে আবার ইন্টারোগেটিভ করতে এই ডু বা ডাজ সাবজেক্টের আগে যথারীতি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার শুরুতেই অর্থাৎ সাবজেক্টের আগেই ডাজ ব্যবহার করতে হবে, এবং তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন এবং নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন সে কি সকালে ঘুম থেকে ওঠে, সে কি সকালে ঘুম থেকে ওঠে, এটা তো প্রশ্নবোধক বাক্য, তাই এখানে ডাজ বাক্যের শুরুতে ব্যবহৃত হবে। ডাজ হি গেট আপ ইন দ্য মর্নিং, ডাজ হি গেট আপ ইন দ্য মর্নিং। আবার যদি আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডাজ হি গেট আপ ইন দ্য মর্নিং, সে কি এই গেট আপ দ্বারাই ঘুম থেকে ওঠা বোঝায়, ফ্রম বেড বলতে হবে না। এটা গেট আপ মানেই এই ধরনের বাক্যে ঘুম থেকে ওঠা বোঝায়। ডাজ হি গেট আপ ইন দ্য মর্নিং। আচ্ছা, এটা হলো অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আর এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজ হি নট গেট আপ ইন দ্য মর্নিং, ডাজ হি নট গেট আপ ইন দ্য মর্নিং, সে কি সকালে ঘুম থেকে ওঠে না। তো এখানে একটা লক্ষণীয় ব্যাপার যে নটটাকে আমি সাবজেক্টের আগে ব্যবহার করব নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে, নাকি সাবজেক্টের পরে ব্যবহার করব, এটা একটা আকর্ষণীয় ইন্টারেস্টিং একটা রুল বা নিয়ম আছে। সেটা হলো সাবজেক্ট যদি নাউন হয়, অর্থাৎ সাবজেক্ট তো নাউন অথবা প্রোনাউন এই দুরকম পার্ট অফ স্পিচ হয়ে থাকে। তো যদি সাবজেক্ট নাউন হয় তাহলে সেই ক্ষেত্রে
নট সাবজেক্টের আগে বসবে। আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তা সেক্ষেত্রে সাবজেক্টের পরে নট বসবে। আমি দুটো উদাহরণই আবার দিচ্ছি যে সে কি নিয়মিত কলেজে যায় না, তাহলে এখানে সে সাবজেক্ট, সে ইংরেজি হলো হি, আর হি হলো প্রোনাউন। তাহলে ওই যে নিয়মটা বলেছি, নটটা সাবজেক্টের পরে যাবে। ডাজ হি নট গো টু কলেজ রেগুলারলি? ডাজ হি নট গো টু কলেজ রেগুলারলি? কিন্তু এখানে যদি হির জায়গায় কোনো নাউন ব্যবহার করি, যেমন রুবি কি নিয়মিত কলেজে যায় না, তাইলে এখানে নটটা সাবজেক্টের আগেই বসবে নিয়ম অনুযায়ী। যেমন ডাজ নট রুবি গো টু কলেজ রেগুলারলি? ডাজ নট রুবি গো টু কলেজ রেগুলারলি? তাহলে হি ব্যবহার করেন, নটটা হির পরে গেছে, সাবজেক্টের পরে। আর রুবি যেহেতু নাউন, তাই এখানে নট সাবজেক্টের আগে বসেছে। আর যদি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করি, সংক্ষেপিত যে রূপ, যেমন ডাজ প্লাস নট, ডাজন্ট, ডু প্লাস নট, ডোন্ট, এগুলো ব্যবহার করলে সাবজেক্ট নাউন বা প্রোনাউন সেটা উল্লেখযোগ্য নয়। কারণ যেহেতু দুই শব্দ মিলে এক শব্দ হয়ে গেছে, তাহলে সে যথারীতি সাবজেক্টের আগেই বসবে। ডাজন্ট হি গো টু কলেজ রেগুলারলি? ডাজন্ট রুবি গো টু কলেজ রেগুলারলি? যেহেতু কন্ট্রাক্টেড ফর্ম, তাই এখানে সাবজেক্টের আগেই বসলো দুক্ষেত্রে, দুই বাক্যে। তো যাই হোক, এখন আমি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমি আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। আমি জানি না এই সময়ের মধ্যে প্রেজেন্ট টেন্স শেষ করতে পারবো কি না, হয়তো করা যাবে না। আমি চেষ্টা করব যতদূর করা যায়। তো যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আছে হওয়া অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া। এই বাংলা বাক্যে বাংলা ভাষায় আমরা জানি যে ক্রিয়াপদ দুই ধরনের, প্রকাশ্য ক্রিয়া এবং অপ্রকাশ্য ক্রিয়া। আরও অনেক ধরনের ক্রিয়াপদ আছে, তবে এই যে আলোচনা আমি করতে চাচ্ছি এই ক্ষেত্রে ক্রিয়াপদ দু ধরনের, প্রকাশ্য ক্রিয়া, অপ্রকাশ্য ক্রিয়া। তাহলে প্রকাশ্য ক্রিয়া কোনটা? বাক্যে যখন ক্রিয়াপদ স্পষ্ট থাকে, প্রকাশ্যেই থাকে, যেটাকে দেখা যায় এবং বলতেও হয়, সেটাকে প্রকাশ্য ক্রিয়া বলে। আর যে ক্রিয়াপদ বাক্যে আছে আমরা জানি, কিন্তু আমরা লিখিও না, বলিও না। বাক্যে আছে আমরা জানি, কিন্তু সেটা লিখিও না, বলিও না, সেই ক্রিয়াপদকে বলে অপ্রকাশ্য ক্রিয়া। যেমন আমরা বলি সে একজন ব্যাংকার, সে একজন ব্যাংক কর্মকর্তা। তাহলে সে একজন ব্যাংক কর্মকর্তা, তাহলে এখানে আমরা জানি যে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য হয় না। পৃথিবীর কোনো ভাষাই ক্রিয়াপদ ছাড়া বাক্য হবে না। ইন নো ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড এ সেন্টেন্স ক্যানট বি মেড উইদাউট ভার্ব। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। ভার্বকে আপনি অপ্রকাশ্য রাখতে পারেন, উজ্জ্বল রাখতে পারেন, কিন্তু ক্রিয়াপদ থাকতেই হবে, উজ্জ্বলই হোক আর প্রকাশ্যই হোক। তাই এই হওয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া যে ক্রিয়াপদ, সেটা আমরা লিখে থাকি না বা বলেও থাকি না, কিন্তু তারা থাকে, কারণ তা না হলে তো বাক্যই হবে না। যেমন সে একজন ডাক্তার, তাহলে হওয়ার কথা ছিল সে হয় একজন ডাক্তার। তাহলে আমরা কিন্তু বাংলা ভাষার বৈশিষ্ট্যগত ভিন্নতার কারণে সে হয় একজন ডাক্তার বলি না, কিন্তু আমরা জানি যে হয় আছে। তো এই ধরনের যখন ক্রিয়াপদ আমরা ব্যবহার করি হওয়া অর্থে, তখন এর গঠন প্রণালীটাও ভিন্ন। আমি ইতোমধ্যে করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করেছি দীর্ঘ সময়, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, শুনে থাকবেন। তো এখন যেটা বলছি এটা নিশ্চয়ই আলাদা বলে আলাদা করে আলোচনা করছি। করা আর হওয়া অবশ্যই এক নয়।
সে একজন ডাক্তার, আর সে পুকুরে গোসল করে, এই গোসল করে এবং হয় অবশ্যই এক নয়, হওয়া দ্বারা তার এখানে তার পেশা বোঝানো হচ্ছে। সে হয় একজন ডাক্তার আর সে পুকুরে গোসল করে। গোসল করা আর ডাক্তার হওয়া এক জিনিস নয়, একরকম ক্রিয়াপদ নয়। তাই এই হওয়া অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা ভিন্ন। যেমন সাবজেক্ট প্লাস এম ইজার, অর্থাৎ এম ইজারের যে কোনো একটি প্লাস এক্সটেনশন। এ গঠন প্রণালী শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে এম ইজার তো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। একদম ঠিক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজার ব্যবহৃত হয়, এটা যেমন ঠিক। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও এম ইজার ব্যবহৃত হয়, কিন্তু এদের ব্যবহারটা ভিন্ন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন এম ইজার ব্যবহৃত হয় তখন সে টু বি ভার্ব নয়, সে এম ইজার তখন তারা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, দে আর নো মোর টু বি ভার্ব। কারণ টু বি মানে হওয়া। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন এম ইজার ব্যবহৃত হয় তখন তারা টু বি ভার্ব নয়, তখন টু বি ভার্বই অক্সিলারি বা হেল্পিং ভার্ব হয়ে যায়। কিন্তু যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া অর্থে এম ইজার বসে তখন তারা নিজেরাই মেইন ভার্ব, তাই তখন তারা হওয়া অর্থে ব্যবহৃত হয় বিধায় তারা টু বি ভার্ব। আমি আগেই বলেছি গঠন প্রণালী যে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস এক্সটেনশন। আশা করি আপনাদের মনে পড়ছে যে এম ইজার কোথায় কার সাথে বসে। এম শুধু আই এর সাথেই বসে, ইজ আবার সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, আর আই এবং থার্ড পারসন সিঙ্গুলার বাদে সবার সাথে আর বসে। দু চারটা বাক্য হয়ে যাক, উদাহরণ বাক্য। যেমন আমি একজন ছাত্র, আমি হই কথাটা বলছি না, এরপরও হই কিন্তু এখানে লুকিয়ে আছে, অপ্রকাশ্যে আছে। আমি একজন ছাত্র, তাহলে আই এম এ স্টুডেন্ট। সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তুমি আমার বন্ধু, অর্থাৎ তুমি হও আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। এই যে হওয়া বোঝাচ্ছে। আবার সে একজন খারাপ লোক, হি ইজ এ ব্যাড ম্যান। সে একজন ভালো লোক, হি ইজ এ গুড ম্যান। তাহলে এই যে হওয়া, যখন হওয়া অর্থে হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজার বসবে। আপনারা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যখন হওয়া অর্থে বাক্য বানাবেন, ইংরেজি বাক্য, তখন অবশ্যই এম ইজার ব্যবহার করবেন। আমি একজন, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। তুমি একজন ব্যবসায়ী, ইউ আর এ বিজনেসম্যান। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। এগুলো আবার নেগেটিভ করতে গেলে এই এম ইজারের পরে নট বসে। সে একজন খারাপ লোক নয়, হি ইজ নট এ ব্যাড ম্যান। তুমি আমার শত্রু নও, ইউ আর মাই এনিমি, ইউ আর নট মাই এনিমি। তুমি আমার শত্রু নও, ইউ আর নট মাই এনিমি। আমি তোমার সে লম্বা নই, উঁচু নই, আই অ্যাম নট টলার দ্যান ইউ, আই অ্যাম নট টলার দ্যান ইউ। তো যাই হোক, এভাবে এম ইজার ব্যবহার করলেই কন্টিনিউয়াস টেন্স হবে তা নয়। এম ইজার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখন যদি প্রশ্ন বাক্য তৈরি করি, তাহলে এম ইজার সাবজেক্টের আগে বলবে যে আমি কি তোমার শত্রু, অ্যাম আই ইউর এনিমি। তুমি কি অসুস্থ, আর ইউ ইল। সে কি একজন চোর, ইজ হি এ থিফ। এভাবে এম ইজারকে বাক্যের সামনে এনে আমরা করতে পারি, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। তো যাই হোক দর্শক শ্রোতা, অনেকক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম। জানি না আমার এই দীর্ঘ আলোচনা আপনাদের কোনো উপকারে এসছে কিনা বা আসবে কিনা জানি না। এই গ্রামার সংক্রান্ত এটাই আমার প্রথম লাইভ। টেন্সের বিষয়ে আমার ইচ্ছে ছিল
অন্তত প্রেজেন্ট টেন্স আজ শেষ করবো। আপনারা জানেন প্রেজেন্ট টেন্স 4 প্রকারের: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিটই শেষ করতে পারলাম না। ব্যাপক আলোচনা। আশা রাখছি পরবর্তী লাইভে আমি প্রেজেন্ট টেন্সের বাকি কথাগুলো আপনাদেরকে আমি জানাতে পারবো, আল্লাহ যদি সাহায্য করেন। তো আশা করি আপনারা আজকের মতো যথারীতি আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করবেন। সম্ভব হলে আগামীকালই 9টায় আমি আবারও ফেসবুক লাইভে আসবো। তখন হয়তো আমার এই আলোচনায় সাহায্য করবেন আমারই কলেজের আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানিকজোড় দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন। উনি আগামীকাল আমার সঙ্গে থাকবেন আশা রাখছি। তো আমি আর কথা বাড়াতে চাই না। Honorable and respected dear Facebook viewers, I would like to end here by requesting you one thing. If you want to learn English, you will have to try at home. You will have to practice at home yourselves. You know, without practice, nothing is possible. There is no alternative to practice, 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 and practice. You know very well. Today, I don't want to enlarge my discussion anymore. So long I had been with you, Muhammad Aminul Islam Ujjal, Vice Principal to Major General Mahmoud Hassan Adarsh College, Tangail. Today no more. I pray to Allah for your betterment and well-being and betterment until we meet again. May Allah bless you and you all remain hale and hearty. Thank you very much. Allah Hafiz.